বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষ হতে হতে রাত বেশ হয়েছে। শহরের বুক চিরে মেয়রের কালো রঙের দামি গাড়িটা ছুটে চলেছে। বাইরের হিমেল বাতাস জানালার কাঁচ গলিয়ে ভেতরে প্রবেশ করছে, যাতে আর জেমিনের ক্লান্ত শরীরে এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছে। আজ জাঙ্কুক নিজে ড্রাইভিং সিটে। সবিনকে জরুরি একটা কাজে আগে পাঠিয়ে দিয়েছে সে। গাড়ি চালাতে চালাতে জাঙ্কুক বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে। তার লক্ষ্য একটাই, পিছনের সিটে বসা ওই মায়াবী মুখটি। জানলার বাইরে তাকিয়ে থাকলেও সে বুঝতে পারছে জাঙ্কুকের অস্থির দৃষ্টি বারবার তাকিয়ে খুঁজছে। আর এই পুরো ব্যাপারটা জেমিনের নজর এড়ালো না। সে ঠোঁট টিপে হাসলো। ভাইয়াকে একটু সুযোগ করে দেওয়ার জন্য সে হঠাৎ নাটকীয় হাই তুলে বলে উঠল, উফরে অনেক টায়ার্ড লাগছে, তে একটু শর্ত বোন, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তে অবাক হয়ে জেমিনের দিকে তাকালো। এখন ঘুমাবি মানে? আর 5-10 মিনিটেই তো বাসায় পৌঁছে যাব। জেমিন কোনো কথা না শুনে গায়ের ওড়নাটা মুখের উপর টেনে দিল। কানে হেডফোন গুঁজে দিয়ে তেকে একপাশে সরিয়ে সে আয়েশ করে সিটে হেলান দিল। তে কিছুটা অপ্রস্তুত হয়ে চুপ হয়ে গেল। গাড়িতে এখন অদ্ভুত নীরবতা। সে নিস্তব্ধতা ভাঙল জাঙ্কুকের কণ্ঠস্বর। সে হেসে মৃদু স্বরে গুঞ্জন করতে করতে একটা গান শুরু করলো। জাঙ্কুকের ভরাট আর সুরেলা কণ্ঠটা গাড়ির ভিতরে আবহাওয়াটা মুহূর্তেই রোমান্টিক করে তুলল। তে মন্ত্রমুগ্ধের মতো গানটা শুনছিল, কিন্তু গানের ঠিক শেষ পর্যায়ে ঘটল এক বিপত্তি। গানের শেষ লাইনটা জেমিন বলে উঠল। জেমিনের গগন বিদায়ী আর বেসুরা চিৎকারে জাঙ্কুক চমকে গিয়ে জোরে ব্রেক চাপলো। রোমান্টিক মুহূর্তে 12টা বাজিয়ে জেমিন ওড়না সরিয়ে বিজয়ের বেশে হাসছে। জাঙ্কুক আর তে দুজনে অগ্নিদৃষ্টিতে জেমিনের দিকে তাকিয়ে। গানের সেই সুন্দর আবেশটা 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেছে। জাঙ্কুক দাঁত কিরমির করে বলে উঠল, শয়তান মেয়ে একটা, তুই কি চিরকালে এমন থাকবি? মানুষের সুন্দর মুহূর্তগুলো নষ্ট না করে তোর পেটের ভাত হজম হয় না? জাঙ্কুকের আগে হাত বাড়িয়ে জেমিনকে একটা চড় মারতে গেলে জেমিন ছটফট থেকে জড়িয়ে ধরে তার পেছনে ঢুকালো। তারপর অত্যন্ত নাটকীয় স্বরে চেঁচিয়ে উঠল, ওগো ভাবি, বাঁচাও গো, তোমার হবু বর তো আমাকে মিলিয়ে ফেলবে। ভাবি! তের চোখ জোড়া চড়ক গাছ, সে বিস্ময়ে আর লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছে। জেমিনের মুখে এমন সম্বোধন সে কল্পনাও করেনি। তের আগে চোখে জেমিনের দিকে তাকাতেই জেমিন চোখ টিপে ফিসফিসিয়ে বলল, মিশন কমপ্লিট। আমি জানি কার উইক পয়েন্ট কোনটা। দেখলি তো? ভাবি ডাক শুনি ভাইয়ের ডাক কেমন পানি হয়ে গেল। যাকে সত্যি তখন হাসছে। ভাবে শব্দটা তার কানে মধুর মতো লেগেছে। সে আবার গাড়ি স্টার্ট দিল। তবে এবার তার মুখে এক তীর হাসি। তে কেবল দীর্ঘ শ্বাস ফেলে ভাবলো, এই ভাই বোন জোড়া সত্যি এক আজব চিজ। সবে মাত্র ফ্রেশ হয়ে নিজের রুমে ঢুকেছে সাইনো। ল্যাপটপটা খোলার জন্য টেবিলের দিকে এগিয়ে গিয়ে চেয়ারটায় বসতে যাবে, ঠিক তখনই টেবিলের নিচ থেকে কেউ একজন হুম শব্দ করে চিৎকার দিয়ে উঠল, সারপ্রাইজ! সাইনো আর্তনাদ করে 3 কদম পিছিয়ে গেল। তার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। বুক চেপে ধরে চোখ বড় বড় করে সে বলে উঠল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় আল্লাহ, আমিও কি ওই মেয়েটার মতো মেন্টাল হয়ে গেলাম নাকি? আমার চোখের সামনে কোনো জ্যান্তজিন দাঁড়িয়ে আছে। জেমিন টেবিলের নিচ থেকে বেরিয়ে ধুলো ছাড়তে ছাড়তে দাঁত বের করে হাসলো। তারপর খুব সাবলীল ভঙ্গিতে বলল, আগে না হিরো, কোনো জিন নয়, আপনার সামনে আপনার ফিউচার ওয়াইফ দাঁড়িয়ে আছে। সায়না এবার কপাল কুঁচকে নিজেকে সামনে নিল। মেজাজটা চট করে সপ্তমে চলে গেল তার। গম্ভীর গলায় প্রশ্ন করলো, এই মেয়ে, তুমি আমার বেডরুমে টেবিলের নিচে কি করছিলে? এখানে এলে কি করে? জেমিনের চেহারাটা এবার একটু সিরিয়াস হলো। গলা খাকাই দিয়ে হাত পা নিয়ে সে মহাকাব্য শোনানোর মতো করে বলতে শুরু করলো, প্রথমে গাড়ি করে আপনার গেটের সামনে এলাম, আমার মা গো। তারপর আপনার গাড়ি থেকে নামলাম, আমার মা গো। তারপর রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকলাম, আমার মা গো। আসার সময় কালো চশমা পরা 2জন ভূত আমাকে আটকাতে চেয়েছিল, আমার মা গো। আমার মেয়েদের সামলাতে না পেরে কুংফু স্টাইলে তাদের নাক ফাটিয়ে দিয়েছি, আমার মা গো। চুপ! সায়না কথাটা বলেই মাথা ধরে সোফায় বসে পড়ল। এই মেয়ে শুধু মেন্টাল নয়, আস্ত একটা পাগলা গারদ। তার নিরাপত্তা রক্ষীদের নাক ফাটিয়ে সে কি না কিভাবে ভেতরে ঢুকে টেবিল নিচে লুকিয়ে আছে। সে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন এসেছো এখানে? আর কি চাও তুমি? জেমিন এবার ঠোঁট উল্টে ঠং করে বলল, আসলে কার রাতে ভাইয়া আর ভাবির রোমান্টিক প্রেম কাহিনী দেখে আমার খুব ইচ্ছে হলো আপনার কাছে আসতে। আপনি তো আবার রোমান্টিকতার রাও জানেন না, তাই একটু ট্রেনিং দিতে এলাম। সায়না অবিশ্বাস্য চোখে তাকালো, কার প্রেম কাহিনী? কেন? আমার ভাইয়া জিওন জাঙ্কুকের। জেমিন খুব স্বাভাবিকভাবে উত্তর দিল। সায়না এবার হো করে হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ আর অবিশ্বাস মেশানো। না, এবার আমি পুরোপুরি শিওর যে তোমাকে অতি দ্রুত
ভাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। জিও জাঙ্কুক আর প্রেম, হ্যাঁ, যে মানুষটা পাথরের মূর্তির মতো চলে সে নাকি প্রেম করবে, অসম্ভব। জিমিন এবার সত্যি সত্যি রাগ হয়ে গেল। সে তীরে গিয়ে সায়নের সামনে দাঁড়ালো। ভাবনায় আপনাকে পাঠানো উচিত, খাটাস। নিজের ছন্ন ছাড়া শত্রু এখন চুটিয়ে প্রেম করছে, আর উনি এখনো গুহায় বাস করছেন। ধুর, আপনার মতো বেরসিকের কাছে আসাটাই ভুল হয়েছে আমার। রাগে গজগজ করতে করতে জেমিন ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। সায়নও তাকে পিছন থেকে কয়েকবার ডাকলো, এই জেমিন, শোনো জেমিন। কিন্তু জেমিন আর পিছনে ফিরে তাকালো না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সায়নও দীর্ঘ শ্বাস ফেলে সোফায় মাথা এলিয়ে দিল। নিজের অগোচরে তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, মাই মেন্টাল জেমিন। কিন্তু পরক্ষণেই জেমিনের একটা কথা সায়নের মাথায় ইলেকট্রিক শকের মতো কাজ করলো। সে সোফা থেকে লাফিয়ে উঠল। বিস্ময়ে তার চোখ কপালে ওঠার দশা। জাঙ্কুক প্রেম করে? জিওন জাঙ্কুক? সে মুখে বিড়বিড় করলো। শহরের সিটি কর্পোরেশনের বিশাল করিডর, এক পাশে আভিজাত্যের প্রতীক জিওন জাঙ্কুক, অন্য পাশে তার শত্রু সায়নো মির্জা। মাঝখানে কেবল একটি দেয়ালের ব্যবধান, কিন্তু বাতাসে ভাসছে এক অদৃশ্য যুদ্ধের বারুদ। সায়নো দেয়ালের ওপাশে হেলান দিয়ে বেশ আয়েশ করে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি। সে গলা খাকাই দিয়ে দেয়ালে মৃদু টোকা দিয়ে বলল, শুনলাম কেউ নাকি ইদানিং খুব প্রেম করছে। শহরের কঠোর মেয়রের হৃদয় কি তবে কোনো মায়াবীর চোখের কাছে নত স্বীকার করলো? দেয়ালের এ পাশে জিওন জাঙ্কুক তখন নিজের বুকের উপর হাত বেঁধে দাঁড়িয়ে। তার গম্ভীর মুখ অবয়বে মুহূর্তের জন্য তের সেই হাসি মাখা মুখটা ভেসে উঠল। জাঙ্কুক দেয়াল থেকে পিঠ সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তাচ্ছিল্য সরে জবাব দিল, হ্যাঁ করছি। আমি তো আর তোর মতো নই যে কিনা সারাদিন অন্যকে খোঁচা মেরে বেড়ায়, অথচ আজ পর্যন্ত কপালে একটা বউ জোটাতে পারলো না। ক্ষমতার দাপট দিয়ে তো অনেক কিছুই করলি, একটা মন জয় করে দেখা তো দেখি। জাঙ্কুকের এই সরাসরি আঘাতে সায়নের মেজাজ মুহূর্তেই চলে গেল। সে দেয়ালের আড়াল ছেড়ে হনহনিয়ে জাঙ্কুকের ঠিক সামনে এসে দাঁড়ালো। দুই প্রবল ব্যক্তিত্বের মুখোমুখি অবস্থানে করিডোরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি বেড়ে গেল। সায়ন আঙুল উঁচিয়ে বাঁকা এসে বলল, তোকে কে বলল আমার বউ জুটবে না? তোর কোনো ধারণা আছে আমার পেছনে কত মেয়ে ঘুরে? তার নাম শুনে তুই এতকে যাবি? জাঙ্কুক এক ভুরু উঁচিয়ে বিদ্রুপের হাসি হাসলো। ঠিক সেই উত্তপ্ত মুহূর্তে সেখানে হাজির হলো বেচারা সবিন। দুজনকে এইভাবে দেখে তার গলার পানি শুকিয়ে কাট। সে তোতলামি করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, স্যার, আপনাদের গুরুত্বপূর্ণ মিটিংটা তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সবাই অপেক্ষা করছেন। জাঙ্কুক এবার সায়নের একদম কাছে এগিয়ে এলো। তার চোখে মুখে তখন এক বিজয়ী বীরের তৃপ্তি। সে সায়নের কাঁধে আলতো চাপ দিয়ে ফিসফিস করে বলল, পিছনে ঘুরছে বলি না, ওই পিছনে ঘুরবে রে ভাই। বিয়েটা তোর আর হবে না, কপালটা তো লোহার মতো শক্ত করে রাখছিস, সেখানে প্রেমের ফুল ফুটবে কি করে? কথাটা বলেই জাঙ্কুক পকেটে হাত ঢুকিয়ে আয়েশ করে শীষ বাজাতে বাজাতে হাঁটা শুরু করলো। তার প্রতিটি কদমে যেন ফুটে উঠেছে দম্ভ আর আনন্দ। সবিন বুঝতে পারলো এদের মাঝখানে বেশিক্ষণ থাকা মানে নিজের বিপদ ডেকে আনা। সে দ্রুত জাঙ্কুকের পিছু নিল, কিন্তু ভাগ্যের লিখন তাড়াহুড়ো করতে গিয়ে সবিনের পা পিছলে গেল। সে যখন বাঁচা বলে মেঝেতে আছাড় খেতে যাচ্ছিল, ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। সায়নো বিদ্যুৎ বেগে এগিয়ে এসে এক হাত দিয়ে সবিনের কোমর জড়িয়ে তাকে পতন থেকে রক্ষা করলো। দৃশ্যটা দেখে জাঙ্কুক থমকে গেল। পেছনে ফিরে এই অদ্ভুত রোমান্টিক পোজ দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। করিডোর কাঁপিয়ে অর্থ হাসিতে ফেটে পড়ল মেয়র। ওয়াও, হাউ রোমান্টিক! তোর জন্য এই লো বাজেটের জুলিয়েট সবিনের সেরা পছন্দ। তোর কপালে তো শেষমেশ এটাই জুটল। জাঙ্কুকের হাসিতে করিডোরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সায়নো রাগে আর অপমানে এক ছটকায় সবিনকে ছেড়ে দিল। বেচারা সবিন এবার সত্যি ধপাস করে আছাড় খেলো। তার কোমরের হাড় বোধহয় এবার দফা দফা হয়ে গেল। সায়নো দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের দিকে একবার অগ্নিদৃষ্টিতে তাকালো। তারপর তীব্র রাগে বিড়বিড় করে বলতে লাগলো, যত সব স্টুপিড ফালতু লোকজন সব এখানে জমা হয়েছে। সায়নোর আগে গজগজ করতে করতে লম্বা পা ফেলে প্রস্থান করলো। ওইদিকে জাঙ্কুক তখনও দেয়ালে হাত দিয়ে হাসছে। আজ যেন তার জীবনের শ্রেষ্ঠ বিনোদনটি পেয়ে গেল। বাইরে বিকেলের শেষ আলোটা মরে গিয়ে নামছে। ধূসর সন্ধ্যা। তার ঘরে দরজা বন্ধ করে পড়ার টেবিলে ঝুঁকে আছে। তার কলমটা খাতার পাতায় খুব দ্রুত চলছে, যেন মনের ভেতর জমে থাকা হাজারো শয়তানি বুদ্ধি সে কালিতে রূপ দিচ্ছে। মাঝে মাঝে সে লিখছে, আর মাঝে মাঝে গুনগুন করে কোনো এক বিজয় সুর ভাসছে। হঠাৎ তার কলমটা থামালো। ডায়েরির পাতায় আঁকা
জাঙ্কুকের কাল্পনিক একটা স্কেচের দিকে তাকিয়ে তে ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময়ী বাঁকা হাসি। সে কিছুক্ষণ আগেই ড্রয়িং রুমে গিয়ে তার বাবা মায়ের সামনে বোমা ফাটিয়ে এসেছে। খুব শান্ত গলায় বলেছে, বাবা, আমি মেহর সাহেবকে বিয়ে করতে রাজি। কথাটা শোনা মাত্র তার বাবা চায়ের কাপে চুমুক দিতে গিয়ে বিষম খেলো। মা সোফা থেকে প্রায় ছিটকে উঠে দাঁড়িয়ে গেল। তাদের চোখে সেই অবিশ্বাস দেখেতে মনে মনে খুব মজা পেয়েছে। তার বাবা বারবার নিশ্চিত হতে চাইছিল, মারে তুই কি সত্যি বলছিস? কোনো রাগ ক্ষোভ রাখিসনি তো মনের ভিতরে? তে কেবল এক চিলতে মায়াবী হাসি দিয়ে বলেছে, না বাবা, আমি একদমই ভেবেচিন্তে সিদ্ধান্তটি নিয়েছি। বাবা মা খুশিতে আটখানা হয়ে তৎক্ষণাৎ জাঙ্কুকের বাবাকে ফোন দিয়ে সুসংবাদ জানিয়ে দিয়েছে। তে এবার ডায়েরিটা বন্ধ করে চেয়ারে দু পা তুলে আয়েশ করে বসলো। সে নিজের মনে ফিসফিস করে বলতে শুরু করলো, মেয়র সাহেব, আমাকে রিজেক্ট করার পেছনে যে কারণে আপনার থাকুক না কেন, আমিও কিম তেয়ং ইগো আছে। বিয়ে আপনাকে করলেও অত সহজে তো করছি না। আপনাকে নাজেহাল করে তবেই ছাড়বো। একদম জীবন জাঙ্কুক থেকে নাজেহাল জাঙ্কুক। কথাটা বলেই হেসে উঠল সে। অফিসে সেই তপ্ত রোদে ঘামানো শরীর আর রাজনৈতিক প্যাচগোছ সামনে জাঙ্কুক যখন বাড়িতে ফিরল তখন তার মেজাজ ছিল বেশ চড়া। শাওয়ার নিয়ে সতেজ হয়ে সে মাত্রই র্যাকিং চেয়ারে পিঠ ঠেকিয়ে বসেছে, হাতে এক কাপ ব্ল্যাক কফি। ভেবেছিল রাতের নিস্তব্ধতায় তীর কথা একটু শান্তিতে ভাববে, কিন্তু শান্তি আর কপালে নেই। হুট করে ঝড়ের বেগে তার ঘরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তার বাবা। তার চোখে মুখে এক অভাবনীয় উত্তেজনা, যেন লটারি জিতে এসেছেন। জাঙ্কুক, ওরে জাঙ্কুক, অবশেষে কাজ হয়েছে রে বাবা। জাঙ্কুক অবাক হয়ে হাতের কফির কাপটা টেবিলের উপর রাখলো। বাবার এমন দিশেহারা অবস্থা দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, অবশেষে কি বাবা? এমন করছো যেন শহরে কারফিউ জারি হয়েছে। আরে কারফিউ না রে গাধা, তোর ম্যাডাম যে রাজি হয়েছে। ম্যাডাম যে নামটা কানে যাওয়া মাত্রই জাঙ্কুকের শির দ্বারা দিয়ে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। সে কৌতূহলের উত্তেজনা সামলাতে না পেরে চেয়ার ছেড়ে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। রাজি হয়েছে? কিসে রাজি হয়েছে? আরে বুক ফুলিয়ে গদগদ হয়ে বলে উঠল, তোকে বিয়ে করতে তে রাজি হয়েছে রে। জাঙ্কুক যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল, কি বললে? একবার বলো তো বাবা, আমি কি ঠিক শুনেছি? হ্যাঁ রে পাগল, তুই ঠিকই শুনেছিস, তে রাজি। ব্যাস, মুহূর্তের মধ্যে মেয়রের সব দম্ভ, সব আবেজাত্য জানলা দিয়ে পালিয়ে গেল। প্রভাবশালী মেয়র আর তার বাবা, দুই বাপ বেটা এবার একসাথে লাফিয়ে উঠল খুশিতে। আত্মহারা জাঙ্কুক দু হাত আকাশের দিকে ফ্লাইং কিস দিতে দিতে বলল, আল্লাহ, আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার তে রাজি। জাঙ্কুকের বাবাও আবেগে আপ্লুত হয়ে হাসতে হাসতে যোগ করলো, আমার তো মনে হয় আমার মুখটাই আজ তোর জন্য লাকি ছিল। বাবার কথাটি শেষ হওয়া মাত্রই জাঙ্কুকের সব আনন্দ যেন কার্ফুর মতো উড়ে গেল। সে এমন একখানা তিতকুটে আর বিরক্তিকর চেহারা বানিয়ে বাবার দিকে তাকালো, যেন পৃথিবীর সবচেয়ে অখাদ্য কোনো কথা শুনে ফেলেছে। তার ভাবখানা এমন, আল্লাহ, এটা কি শুনে ফেললাম। জাঙ্কুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, রুম ছেড়ে নিচে চলে গেল। আরেম হতভম্ব হয়ে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। কয়েক সেকেন্ড পর দীর্ঘ শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলেন, যা, এই মা আর ছেলে কি জোট বেঁধেছে আমার সাথে এমন করার জন্য? না, আমার মেয়ে জেমিনি ভালো। পরের দিন সকালবেলা তে সবে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে ড্রয়িং রুমে পা রাখলো, কিন্তু ড্রয়িং রুমের অবস্থা দেখে সে একেবারেই অবাক। চারদিকে দামি সিল্ক, বেনারসি আর জমকালো কারুকাজের শাড়ি সব সোফা বয়ে ছড়িয়ে আছে। এক কোণে বড় বড় গয়নার বাক্স খোলা। তে থমকে দাঁড়িয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এসব কি হচ্ছে এখানে? ঘরকে তো পুরো বাজারের দোকান বানিয়ে ফেলেছো তোমরা। তের মা মেয়ের কথা শুনে মুখ তুলে তাকান। তার চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। তিনি হেসে বলেন, আরে মা, উঠেছিস? দেখ তো, আজ সকালে জাঙ্কুক সব পাঠালো। সামনে শুক্রবারই তোর বিয়ে। হাতে সময় একদমই নেই, তাই ঝড়ের গতিতে সব কাজ সারতে হবে। মায়ের কথা শুনে তের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে চোখ বড় বড় করে আর্তনাদ করে উঠল, কি? সামনে শুক্রবার মানে আজ তো মঙ্গলবার, হাতে মাত্র 3 দিন, এর মধ্যে বিয়ে? মা শান্ত গলায় উত্তর দিল, কাল রাতে জাঙ্কুকের বাবা আরেম সাহেবের সাথে তোর বাবার অনেকক্ষণ কথা হলো। জাঙ্কুক নাকি নিজেই খুব জোরাজোরি করেছে। তার কথা হলো, শুভ কাজে দেরি করে লাভ নেই। তোর বাবা অমত করেনি, জাঙ্কুক বলেছে। এই কথাটি শোনার পর তে কপাল কুঁচকায়। সে আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তার মাথায় তখন নতুন কোনো শয়তানি বুদ্ধি দানা বাঁধছে।
দরজার কাছে পৌঁছতেই মা পেছন থেকে ডেকে উঠল, তে শুনে যা, সন্ধ্যা রেডি হয়ে থাকিস। জাঙ্কুকের বাসা আমাদের দাওয়াত দিয়েছে, আজ রাতে ডিনার ওখানেই হবে, একটু ভালো দেখে পড়বে কিন্তু। তে ঘাড় ঘুরিয়ে ছোট করে বলল, আচ্ছা। তেদের গাড়িটি যখন জাঙ্কুকদের বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো, তখন সন্ধ্যার আকাশটা হালকা বেগুনি রং ধারণ করেছে। জাঙ্কুক আগে থেকে গেটের কাছে দাঁড়িয়েছিল, পরনে একটি কালো রঙের আভিজাত্যপূর্ণ পাঞ্জাবি, হাতা দুটো কবজি পর্যন্ত ফোল্ড করা। তেকে দেখে জাঙ্কুকের ঠোঁটে এক চেলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে বিনয়ের সাথে এগিয়ে এসে সবাইকে অভ্যর্থনা জানালো, তবে তার চোখের মনে দুটো যেন বারবার অবদ্ধ হয়ে তের উপর গিয়ে থমকে যাচ্ছিল। জেমিন একরাশ উচ্ছ্বাস নিয়ে ছুটে এলো। আঙ্কেল আন্টি, আপনারা এসেছেন, আমি তো কতক্ষণ ধরে ওয়েট করছি বলে সে তের মা বাবাকে প্রায় টেনে বাড়ির ভেতর নিয়ে গেল। তেও ধীর পায়ে জেমিনের পিছু পিছু ভিতরে ঢুকতে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো সেই গম্ভীর কিন্তু মায়াবী ডাক, তে। তে থমকে দাঁড়ালো, পরক্ষণে শান্ত ভঙ্গিতে ঘুরে তাকিয়ে বলল, বলুন। জাঙ্কুক একটু হেসে জিজ্ঞাসা করলো, বাগানে আপনার প্রিয় ফুল লাল গোলাপগুলো ফুটেছে, এই সন্ধ্যায় তাদের খুব ভালো লাগছে, দেখতে যাবেন? তাই কিছুক্ষণ জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর খানিকটা হেসে মাথা নেড়ে সায় দিল, চলুন। বাগানের সেই সরু পাথরের পথ দিয়ে তে সামনে হাসছে, তার পরনে নীল ওড়নাটি সন্ধ্যার হালকা বাতাসে অবাধ্য হয়ে উঠছে। আর জাঙ্কুক দু হাত পেছনে রেখে ধীর কদমে ঠিক তার এক ধাপ পেছনে হাসছে। জাঙ্কুকের মনে হচ্ছে বাগানের শত শত গোলাপের চেয়েও সামনে হেঁটে যাওয়া এই জেডি কিন্তু মায়াবী মেয়েটি আজ এই বাগানের শ্রেষ্ঠ সম্পদ। হাঁটতে হাঁটতে তে হঠাৎ থমকে দাঁড়ালো। তার এই আসম্মিক স্থিরতা দেখে জাঙ্কুকও নিজের কদম থামিয়ে দিল। তে ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে জাঙ্কুকের মুখোমুখি হলো। তে কিছুটা সময় নিয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, একটা প্রশ্ন করব? জাঙ্কুক তার চিরচেনা সেই স্নিগ্ধ হাসি দিয়ে উত্তর দিল, জি ম্যাডাম জি, হুকুম করুন। আমি কেন? এই বিশাল পৃথিবীতে আরও কত মেয়ে তো ছিল আমার থেকেও অনেক সুন্দরী, অনেক গুণবতী মেয়ে আপনার নজরে আসতে পারত, কিন্তু আমি কেন? তের হঠাৎ এমন প্রশ্নে জাঙ্কুক কিছুটা অবাক হলো ঠিকই, কিন্তু পরক্ষণে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। সত্যি বলতে আমারও তো একই প্রশ্ন, আপনি কেন? কেন এই হাজারো মানুষের ভিড়ে আপনাকে আমার নজরে পড়ল? কেন আপনাকে দেখলে আমার সমস্ত যুক্তি সব গাম্ভীর্য হারিয়ে যায়? কেন আপনাকে ঘিরে আমার এই হৃদয়ের বেহাল দশা হয়? জাঙ্কুক একটু থামলো, তারপর আকাশের দিকে একবার তাকিয়েও আবার তের দিকে নিজের চোখে দৃষ্টি ফেরালো, তারপর বলে উঠল, কারণ একটাই, তে, আল্লাহ আপনাকে আমার জন্য আর আমাকে আপনার জন্য সৃষ্টি করেছেন। এই সবই হলো সেই মহান শিল্পীর এক নিখুঁত পরিকল্পনা। তিনি সত্যিই মহান, তাই না? তে এবার ঘুরে দাঁড়ালো, তার ঠোঁটের কোণে হাসি। সে তবে ভুল মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়নি, তবে তার আগে তাকে একবার শাস্তি তো করাই যায়। নয়তো যদি মেয়র তাকে অনুভূতিহীন ব্যক্তিত্বহীন মনে করে, যে কিনা রিজেক্টের পর নাচতে নাচতে বিয়ে করছে, তারা আবার হাঁটা শুরু করে। দুজন মিলে সুন্দর সময় কাটাচ্ছিল, তখন জেমিন এসে তাদের ঠেলে ঢুকে। জেমিন বেশ উচ্চস্বরে বলে উঠল, ও এবার তোদের এই বাগান বিলাস শেষ করবি? অনেক হয়েছে, ভেতরে সবাই সিরিয়াস কথা বলতে বসেছে, আর তোরা এখানে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিস। আমার মতো একজন সিঙ্গেল মানুষের সামনে তোদের এই ঢং আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে জেমিনের এই অনধিকার প্রবেশে জাঙ্কুক বেশ বিরক্ত হলো। সে রাগ দেখিয়ে বলল, তোকে কি কেউ টিকিট কেটে এখানে এসে দেখতে বলেছে? সহ্য না হলে আমার সামনে থেকে সর, লজ্জা লাগে না? অন্যের পার্সোনাল মোমেন্টে ডিস্টার্ব করতে আসিস, সিঙ্গেল কোথাকার। জাঙ্কুকের মুখে সরাসরি সিঙ্গেল অপবাদ শুনে জেমিন ড্রামাটিকভাবে বুকে হাত গুজে পিছিয়ে গেল। সে যেন প্রচণ্ডভাবে এক ধাক্কা খেয়েছে এমন ভাব করে বলল, আল্লাহ, আজ পর্যন্ত কেউ আমাকে এত বড় অপমান করেনি। নিজের পছন্দের মানুষকে পেয়েছে বলে কি আমাকে সিঙ্গেল বলে খোটা দেবে? দাঁড়া, তোকে তো তুই ভাই বোনের এমন পাগলামি। আর জাঙ্কুকের অসহায় মুখভঙ্গি দেখে তে আর হাসি চেপে রাখতে পারলো না। তে হাসতে হাসতে বাড়ির ভিতর ঢুকে পড়লো, আর তার ঠিক পেছনে রইল জাঙ্কুক আর জেমিন একে অপরের চুল টানাটানি করতে করতে ভিতরে ঢুকছে। ড্রয়িং রুমে তখন দুই বাবার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা আর গুরু গম্ভীর আলোচনা চলছে। সেখানে জেমিন আর তে যেন খাঁচায় বন্দি, দুই পাখির মতো বসে আছে। যতবারই তারা পালানোর সুযোগ খুঁজছে, বড়দের কথার তোরে ততবারই আটকে যাচ্ছে। দুজনে দুজনের দিকে অসহায়ের মতো তাকাচ্ছে। সেই সময় আর সহ্য করতে না পেরে জেমিন হঠাৎ উঠে আমতা করে বলল, এ বাবা, আমি আর তে একটু কিচেন থেকে আসছি, ডিনারের অবস্থা কতদূর দেখে আসি। বলি তারা পা নিয়ে পালালো। কিচেনের বারান্দায় আসতেই জেমিন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল,
ও ভাই, এত বোরিং কথাবার্তা মানুষ এতক্ষণ ধরে কিভাবে বলে? তেও সায় দিয়ে বলল, সেটাই তো, আমাদের কেন ওখানে বসিয়ে রেখেছে কে জানে। ঠিক তখনই সেখানে জাঙ্কুকও আসে। জামিনের আর বুঝতে বাকি নেই তার ভাইয়ের এখানে আসার কারণ। সে একটু বাঁকা এসে তেকে জিজ্ঞাসা করলো, তাতে ভাবি তো হতে চললি, বিয়েতে দিনমোহর কত নিবি রে? তে কোনো দ্বিধা ছাড়াই জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে গম্ভীর স্বরে বলল, 1 কোটি। জাঙ্কুক তখন সবে গ্লাসে চুমুক দিয়ে পানি খাচ্ছিল। 1 কোটির কথা শুনি তার বিষম খাওয়ার উপক্রম। সে কাশতে কাশতে চোখ বড় করে তোতলে জিজ্ঞাসা করলো, কত টাকা বললেন? তে নির্বিকার, সে আবারও জোর দিয়ে বলল, 1 কোটি। জাঙ্কুক এবার এক ঠোক গিলে টেবিল থেকে ছুরি নিয়ে তের দিকে বাড়িয়ে ধরলো। অসহায় ভঙ্গিতে বলল, এই নিন ছুরি, একদম আমার হার্টের ভিতরে ঢুকিয়ে দিন। কি সব ভয়ঙ্কর তহবা লেভেলের কথাবার্তা! 1 কোটি মানে তো আমাকে কিডনি বিক্রি করতে হবে। জাঙ্কুকে সে করুণ আর নাটকীয় কথা শুনে তে কোনো মতে নিজের হাসি সামনে রাখলো। সে ছুরিটার দিকে তাকিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁয়ে দিল, দিন তো ছুরিটা, তা কখন ঢুকাবো? এখনই নাকি ডিনারের পর? মেয়র জীবন জাঙ্কুক নিজে থেকে আবদার করেছেন বলে কথা, আমাদের রাখতেই হবে। তাছাড়া আপনি তো মেয়র, আপনার কাছে কি 1 কোটি কোনো ব্যাপার? জাঙ্কুক এবার ভয়ার্ত চোখে তের দিকে তাকালো। তার মনে হলো এই মেয়ে যা সত্যি সত্যি ছুরিটা বসিয়ে দিতেও পারে। সে আর এক মুহূর্ত দেরি না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। জাঙ্কুক যেতেই জেমিন আর তে একে অপরের উপর হাসতে লাগলো। জেমিন হাসতে হাসতে বলল, তে তুই একটা সিজ রে, 1 কোটি! ভাইকে একদম ঠিকঠাক ডোজ দিয়েছিস। সময় কার জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা উল্টে জাঙ্কুকের সেই বহু প্রতীক্ষিত শুক্রবারটি দরজায় কড়া নাড়ল। পুরো শহর আজ উৎসবের সাজে সেজেছে। রাস্তার মোড়ে মোড়ে আলোকসজ্জা, আর মানুষের মুখে মুখে শুধু একটাই আলোচনা, শহরের মেয়র জিয়ন জাঙ্কুকের বিয়ে। সবার কৌতূহল একটাই, কে সেই ভাগ্যবতী যে মেয়রের গম্ভীর হৃদয় রাজত্ব করে চলেছে। বরের বেশে জাঙ্কুককে আজ অপ্রার্থিব সুন্দর লাগছে। সাদা শেরওয়ানি আর রাজকীয় পাগড়িতে তার আভিজাত্য যেন ঠিকরে বেরোচ্ছে। ফুলের সাজে সজ্জিত গাড়ি থেকে নেমে জাঙ্কুক যখন বিয়ে বাড়ির ভিতরে পা রাখছিল, চারদিকে শোরগোল পড়ে গেল। জাঙ্কুকের চঞ্চল চোখ জোড়া এই ভিড়ের মাঝে শুধু একজনকে খুঁজছে। তার হৃদয় স্পন্দন বারবার বলছে, আর কিছুক্ষণের মধ্যেই তে তার হবে। কিন্তু সময় বয়ে যাচ্ছে, 1 ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেল, অথচ কনের দেখা নেই। জাঙ্কুক লক্ষ্য করলো দূর থেকে তের মা বাবা অত্যন্ত চিন্তিত মুখে নিজেদের মধ্যে কথা বলছেন। তাদের চোখে মুখে এক অজানা আতঙ্ক। জাঙ্কুক আর স্থির থাকতে পারলো না। দ্রুত পায়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম আঙ্কেল? তে কোথায়? ওকে এখনো দেখছি না কেন? তের বাবা জাঙ্কুকের দিকে তাকাতেই তার কপালে দুশ্চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। তিনি কাপা গলায় বলে উঠল, বাবা জাঙ্কুক, তেকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলো, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? ও যাবে কোথায়? তের বাবা এবার পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিলেন। জাঙ্কুক ছো মেরে কাগজটা নিল এবং দ্রুত হাতে ভাঁজ করলো। সাদা কাগজে বড় বড় অক্ষরে গোটা গোটা করে লেখা, টিট ফর টাট। আর তার ঠিক নিচেই আঁকা এক জিব্বা বের করা ভেঙানো ইমোজি। মুহূর্তে জাঙ্কুকের মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন সে তেকে রিজেক্ট করেছিল। তে তবে তার শোধ আজ বিয়ের আসরেই নিল। মেয়রের হাতের মুঠোয় কাগজটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। তার চোয়া শক্ত হয়ে উঠল, কপালের আগে শিরাগুলো স্পষ্ট দেখা দিল। তে বলে সে চিৎকার করলো। জাঙ্কুকের গলার স্বর খুব একটা উঁচুতে ওঠেনি, কিন্তু সেই বরফ শীতল কণ্ঠস্বর তের মা বাবার শির দ্বারা দিয়ে হিমস্রোত বয়ে দিল। তাদের মনে কেবল একটাই প্রশ্ন বিষাক্ত তীরের মতো বিচ্ছে, তে কি সত্যিই এতটা অবুঝ? মেয়েটা বিয়ের আসর থেকে এভাবে উধাও হয়ে যাবে, তা তাদের দুঃস্বপ্নও ছিল না। কখন কোন ফাঁকে সে সবার চোখ এড়িয়ে পালালো, সে হিসাব মিলাতে গিয়ে তারা বারবার হিমশিম খাচ্ছে। এরই মধ্যেই খবরটা জাঙ্কুকের মা বাবার কানে পৌঁছেছে। জেমিন রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অস্থিরভাবে পাইচারি করছে। তার কপালে চিন্তার ভাঁজগুলো ক্রমে গভীর হচ্ছে। জাঙ্কুক হঠাৎ চোখের ইশারায় দূরে দাঁড়িয়ে থাকা সবিনকে ডাকলো। জাঙ্কুকের চোখের মনে দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। 10 মিনিট। জাঙ্কুক খুব শান্ত গলায় বলে উঠল, যেভাবেই হোক তেকে আমার সামনে চাই। পুরো শহর যদি তন্ন করতে হয় তবে তাই কর। আমার খইতে মাত্র 10 মিনিট সময় আছে তোর হাতে। সবিন কিছুটা ভাবাচাকা খেয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, স্যার ম্যাম কি তবে সত্যি? জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে শুধু একবার
তেজরা নজরে শবিনের দিকে তাকালো। সেই রাগের দৃষ্টির অর্থ বুঝতে শবিনের আর এক মুহূর্ত দেরি হলো না। সে আর কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে বেরিয়ে গেল তার লোকদের নির্দেশ দিতে। শবিন চলে যেতেই জাঙ্কুক তার পরিবারের দিকে ফিরল। তার মুখচ্ছবি এখন কঠিন। সে গম্ভীর গলায় ঘোষণা করলো, তের পালানোর কথা যেন আমরা ছাড়া বাইরের কেউ জানতে না পারে। বাইরে আত্মীয় স্বজন যারা অপেক্ষা করছে তাদের গিয়ে বলুন, তের মেকআপ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। মেকআপ নিয়ে যেন কোনো একটা নাটক সাজানো হয় বলে জাঙ্কুক দীর্ঘ পা ফেলে তের ঘরের দিকে গেল। তার প্রতিটি পদক্ষেপে যেন এক আসন্ন ঝড়ের সংকেত। জাঙ্কুক তের রুমে এসে সব কিছু খুঁজছে, বিশেষ করে তার পড়ার টেবিল। যদি কোনোভাবে কোনো ক্লু পাওয়া যায়। তে, তোমাকে এবার পাই যদি দেখাবো তোমার টিট ফর টাট। কথাটা বলতে বলতেই তের খাতা চেক করছে জাঙ্কুক। তার কণ্ঠে চিন্তা স্পষ্ট। সে অস্থির হয়ে আছে। আগে কখনো তার এত অস্থির লেগেছে বলে মনে হয়নি। তে সত্যিই সফল হয়েছে। জাঙ্কুক, এই যে জাঙ্কুক আজ সত্যিই নাজেহাল। হঠাৎ একটা খাতা হাতে নিয়ে জাঙ্কুক অবাক হয়। সেখানে বড় বড় করে কভার পেজে লেখা, মাই মিস্টার মেয়র সাহেব, আর তার পাশে একটা হার্টের ইমোজি। ডায়েরিটা বেশ সুন্দর, দেখেই বোঝা যায় এটাতে বেশ যত্ন করে রাখে। জাঙ্কুক অবাক হয়ে ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টায়। 17 নভেম্বর 2025। আজ শহরের মেয়র জিওন জাঙ্কুক আমায় রিজেক্ট করলো। আমি বরাবরই ভীষণ অলস মেয়ে, তবে আজ কেন জানি ডায়েরিতে লিখে নিজের অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে হলো। উনি রিজেক্ট করতেই পারেন, কিন্তু আমার যে ভীষণ খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আচ্ছা, ওনাকে কি এমনি ছেড়ে দেওয়া উচিত? জাঙ্কুক কৌতূহল নিয়ে অপর পৃষ্ঠা উল্টায়। হ্যান্ডসাম মেয়র আপনি। ব্যাস, জাঙ্কুক আর পড়তে পারে না। এর আগে কেউ এসে তার হাত থেকে ছো মেরে ডায়েরিটা নিয়ে যায়। অসভ্য মেয়র কোথাকার, আপনি জানেন না অন্যের জিনিস না বলে ধরতে নেই। আমিও, আমার আগেই বোঝা উচিত ছিল। আপনি আমার রুমে আসতে পারেন। ধুর। তে নিজের ডায়েরিটা হাতে নিয়ে দেখতে দেখতে বলে। অপরদিকে জাঙ্কুক অপলক মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকায়। বিয়ের সাথে থেকে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু পরক্ষণে তার মাথায় আসে এই মেয়ে এখানে কিভাবে। চরম অবাক হয়ে সে তেকে জিজ্ঞাসা করে, তুমি তুমি এখানে কিভাবে? এতক্ষণে তেরও হুঁশ ফিরে। উত্তেজনা সে ধরা দিয়ে দিয়েছে। তার তো আরও পরে সামনে আসার কথা ছিল। তে হালকা এসে জাঙ্কুককে বলে, সারপ্রাইজ। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে গর্জে ওঠে। তে বলে, তের মা বাবা। জাঙ্কুকের মা বাবা আর জেমিন দরজার বাইরেই ছিল। জাঙ্কুকের চিৎকারে তারা ভেতরে ঢুকে, আর ভেতরে ঢুকে তেকে দেখে তারা ভীষণ অবাক। তুই এখানে কিভাবে? জেমিনের প্রশ্নে তে একটা ইনোসেন্ট হাসি দেয়। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে তার রাগী ফেসটা দেখে ভয়ে কিছুটা পিছিয়ে যায়। কোথায় ছিলি তুই? জাঙ্কুকের মায়ের প্রশ্নে তে কিছুটা তুতলিয়ে বলে, দেখো মা, উনি আমায় রিজেক্ট করেছিল, আর আমি ওনাকে একটু টেনশনে ফেললাম। সুদবাদ, আমাকে বকবে না একদম। তা তো বুঝলাম, কিন্তু তুমি কোথায় ছিলে মা? জাঙ্কুকের বাবার প্রশ্নে তে এবার ভাব ধরে আলমারির দিকে ইশারা করে বলে, ওই যে আলমারির ওই খালি জায়গাটা দেখছেন না, ওখানে বসে থেকে কানে হেডফোন দিয়ে সিরিজ দেখছিলাম। কিন্তু সিরিজের এক্সাইটেড মোমেন্টের মাঝখানে মেয়র সাহেব ঘরে আসে, আর আমার ডায়েরি। কথাটা বলতে বলতেই থেমে যাইতে সবাই অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে সবাইকে টেনশনে ফেলে এই মেয়ে সিরিজ দেখছিল, তাও আলমারিতে। হঠাৎ জেমিন জোরে হেসে উঠল, ও আল্লাহ, ভাইয়া তুই শেষ। ভাবি কিন্তু জোশ। জাঙ্কুকের মা এবার তের দিকে এগিয়ে এসে বলে, এই না হলে আমার বৌমা, মাঝে মাঝে এদের এভাবে টার দিতে হয়, না হলে এদের ভাব বেড়ে যায়। কথাটা বলেই জাঙ্কুকের মা তার স্বামীর দিকে তাকায়। জাঙ্কুক এবার তের কাছে আসতে গিয়েও আবার পিছিয়ে যায়। এখনো সে তেকে ছোঁয়ার অধিকার পায়নি। জাঙ্কুক এবার ছটফট করে বলতে থাকে, বিয়ে করব, এখনই বিয়ে করব তে। জি স্যার। জাঙ্কুকের ধমকে হঠাৎ তে মুখ ফসকে বলে ওঠে। জাঙ্কুক বেচারা পড়েছ বিপদে। সে চাইলেও তের উপর রাগ করতে পারছে না। তার উপর তের এই বিয়ের শাস্তাকে পাগল করে দিচ্ছে। বিয়ে করব, এবার কিছুটা সফটলি বলে জাঙ্কুক। সবাই তার কাণ্ড দেখে মুচকি হাসছে। সাজসজ্জা আর আলোক সজ্জা চারপাশ যেন ঝলমল করছে। শহরের নামি দামি ব্যক্তিবর্গ, রাজনৈতিক সহকর্মী আর গণিজনদের উপস্থিতিতে তিল ধারণের জায়গা নেই। সবার মধ্যমণি হয়ে বসে আছে স্বয়ং মেয়র জিওন জাঙ্কুক। তার ঠিক সামনাসামনি কনের সাজেতে কাজী সাহেব বিয়ের খাতা খুঁড়ে বসলেন। চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তে মনে মনে দারুণ খুশি, তবে বিপত্তি ঘটছে জাঙ্কুকের দৃষ্টিতে। জাঙ্কুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, আর তার সেই চাহনি যেন স্পষ্ট ভাষায় বলছে, আর কিছুক্ষণ, জাস্ট কয়েকটা মিনিট পর তোমাকে মজা দেখাচ্ছি। তে বারবার শুকনো ঢোক গিলছে। জাঙ্কুকের ওই রাগে অথচ প্রেমময় চাহনি তাকে রীতিমতো খামিয়ে দিচ্ছে। কিছু সময়ের মধ্যেই দুজনের বিয়ে সম্পূর্ণ হলো।
দুই প্রাণের মিলন ঘটল আইনি আর ধর্মীয় মোহরে। কিন্তু উপস্থিত মেহমানরা আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়ার সুযোগটা পেল না। দোয়া শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তে লেহেঙ্গা সামলে এক ঝটকায় আসন ছেড়ে উঠে দাঁড়ালো। পরক্ষণে সে বিদ্যুৎ বেগে বাইরের দিকে দৌড় দিল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ঘটনার আসম্মিকতায় কারো মুখে কথা সরছে না। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তের পিছু নিল। বর কনেকে এভাবে দৌড়াতে দেখে অতিথিরা একে অপরের মুখে চাওয়াচাই করছে। জেমিন সিচুয়েশন সামলাতে হঠাৎ এসে বলল, রিচুয়াল, এটা আপনাদের মেয়রের বাড়ির রিচুয়াল, চিন্তা করবেন না, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জেমিনের কথায় এবার সবাই আচ্ছা বলে হেসে ওঠে। তারাও ধরে নেয় এটা রিচুয়াল। অপরদিকে বাকিটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। জাঙ্কুকের কণ্ঠের গর্জনে বাগানের নিস্তব্ধতা যেন কেঁপে উঠল। সে রাগে নয়, বরং এক অদ্ভুত জেদ আর অধিকার নিয়ে তের পিছু ধাওয়া করছে। তে তখন প্রাণপণে দৌড়চ্ছে, কিন্তু ভারী লেহেঙ্গার ঘের তার পায়ে জড়িয়ে যাচ্ছে বারবার। তে, আমি শেষবারের মতো বলছি, দাঁড়াও। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ একদম কাছ থেকে শোনা গেল। তে তখন হাঁপাতে হাঁপাতে আধা কান্না স্বরে বলল, না, কখনোই না। আমি দাঁড়ালি আপনি আমাকে ভর্তা বানাবেন। জাঙ্কুক এবার তে ঠিক এক হাত পিছনে। সে হাসতে হাসতে দাঁতে দাঁত চেপে বলল, তুমি না দাঁড়ালো আজ আমি তোমায় ভর্তা বানাবো। খুব তো বলেছিলে টিট ফর টাট, তোমার ওই টিট ফর টাট আজ আমি বের করছি, দাঁড়াও। কথাটা শেষ হতে না হতে জাঙ্কুক এক ছটকায় তের পথে আগলে দাঁড়ালো এবং বিদ্যুৎ বেগে তাকে দু হাতে পাজা কোলে করে কাঁধে তুলে নিল। হঠাৎ নিজেকে শূন্যে আবিষ্কার করে তে হকচকিয়ে গেল। সে জাঙ্কুকের পিঠে কিল ঘুষে মারতে মারতে আর ছটফট করতে করতে চিৎকার করে উঠল, আম্মা, আমি আর বিয়ে করতাম না, আমাকে নামান। জাঙ্কুক তেকে কাঁধে নিয়ে ভিতর দিকে হাঁটা শুরু করলো। তার মুখে তখন এক বিজয়ী বীরের চওড়া হাসি। সে তের ছটফটানি গায়ে মাখল না, বরং গম্ভীর গলায় বলল, হ্যাঁ, তোমার বিয়ে হয়ে গেছে মেয়ে, আর করা লাগবেও না। জাঙ্কুক থেকে কাঁধে নিয়ে দীর্ঘ পা ফেলে দোতলা সে পরিচিত রুমটা ঢুকে পড়ল, যেখানে একটু আগেই তে আলমারিতে ঢুকে লুকিয়ে সিরিজ দেখছিল। ঘরের ভিতরে পা রাখতেই জাঙ্কুক পা দিয়ে সশব্দে দরজাটা আটকে দিল। তারপর খুব সাবধানে তেকে নিচে দাঁড় করিয়ে দিল। তে তখনও কাঁপছে। সে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকালো, কিছুটা আমতামতা করে বলল, এখানে কেন এনেছেন? সবাই তো নিচে অপেক্ষা করছে, চলুন নিচে যাই। কিন্তু তার কথা শেষ হওয়ার সুযোগ পেল না আর। বাক্যটি মাঝপথে থামিয়ে দিয়ে জাঙ্কুক এক ছটকায় তেকে নিজের বাহু ধরে টেনে নিল। আচমকা এই কাণ্ডে তে হৃৎপিণ্ডের জন্য এক মুহূর্তের জন্য থমকে গেল। জাঙ্কুকের শক্ত বাঁধন আর তার গায়ের পারফিউমের তীব্র সুবাস, তে যেন দিশেহারা হয়ে পড়ল। জাঙ্কুক তের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে হেসে উঠল। সেই হাসিতে কোনো রাগ নেই, আছে কেবল এক আকাশ সমান প্রশান্তি। সে আলতো করে বলল, মাই ওয়াইফ, মাই ম্যাডাম জি। বলেই জাঙ্কুক অলিঙ্গনটা আরো গাঢ় করলো। তার চওড়া বুকের মাঝে তে যেন পুরোপুরি মিশে গেল। তে আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। এক লহমায় তার সব চপলতা, সব জেদ আর দুষ্টুমি যেন মিশে গেল। জাঙ্কুকের আগলে রাখার ভালোবাসার স্পর্শে সে আক্ষরিক অর্থে তেকে নিয়ে জাঙ্কুক কিছুক্ষণ আগেই বাসায় এলো। সারাটা পথ তে জানালার বাইরে তাকিয়েছিল। তার কাজল মাখা চোখ দুটো বারবার ভিজে উঠছিল। নিজের ঘর, নিজের মা বাবা আর শৈশবের স্মৃতিগুলো পিছনে ফেলে আসা যে কত কষ্টের, তাতে এই প্রথম অনুভব করছে। জাঙ্কুক গাড়িতে বসে অনেকবার তার হাত ছুঁয়েছে, মজার কথা বলে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু তে শুধু স্লান একটু হেসেছে। বাসায় পৌঁছানোর পর থেকে পরিস্থিতি পাল্টে গেল। বাড়ির সব আত্মীয়রা আর মহিলারা মিলে তেকে ঘিরে ধরলো। নতুন বউকে বরণ করা, মিষ্টি মুখ করানো আর আচারের ভিড়ে তেকে যেন একটা পুতুল হয়ে গেল। বেচারা মেয়র হাজার চেষ্টা করেও নিজের বউয়ের ধারে কাছে ঘেঁষতে পারছে না। যেদিকে তার কাছে দেখছে একজন মহিলা তেকে নিয়ে মজে আছেন। অন্যদিকে বাগানের এক কোণে জেমিন তার হিরো সায়নের সাথে ফোনে মশগুল। জাঙ্কুক আর তের বিয়ের কাহিনী শুনে সায়না ওপাশে হাসতে হাসতে শেষ। ও আল্লাহ, জাঙ্কুককে জব্দ করার মতো কেউ একজন অবশেষে এলো। শান্তি। সায়নের কথা শুনে জেমিনও খিলখিল করে হেসে উঠল। জেমিন সুযোগ বুঝে দুষ্টুমি করে বসলো, এখন আমিও আপনাকে শাস্তি করার জন্য আপনার জীবনে আসতে চাই। ও পাশে সায়নার হাসি মুহূর্তে বিষম খাওয়ার কাশিতে পরিণত হলো। সে দোতলামি করে বলল, আমার একটা জরুরি কাজ আছে, এখন রাখি। বলি খট করে ফোন কেটে দিল। কার সাথে এত কথা হচ্ছে শুনি? পেছন থেকে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনে জেমিন চমকে উঠল। সে আমতামতা করে বলল, ভাইয়া তো এখানে? জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ফেলে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে বউকে কাছে না পাওয়ার একরাশ বিরক্তি। সে করুণ স্বরে বলল, আমার বউকে একটু উদ্ধার করে দে না রে। মহিলারা যেভাবে ঘিরে ধরেছে মনে হচ্ছে ওকে খেয়ে ফেলবে। জেমিন মাখা এসে বলল,
এখন থেকে পাওয়ার আশা ছেড়ে দাও ব্রো, পরে ট্রাই করো। যেতে যেতে জেমিন একটু থেমে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা শোভিন ভাই কোথায় ভাইয়া? জেমিনের কথায় জাঙ্কুকের হঠাৎ খেয়াল হলো, আরে শোভিনকে তো সেই 10 মিনিটের সময় দিয়ে দেখে খুঁজতে পাঠিয়েছিল, তারপর থেকে তো আর কোনো পাত্তা নেই। জাঙ্কুক তড়িঘড়ি করে ফোন বের করে শোভিনকে কল দিল। এদিকে বেচারা শোভিনের অবস্থা করুণ। সে ব্রিজের উপর দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি, মুখে চরম হতাশা। সে বিড়বিড় করছে, মেঘ বিধায় তোমার শোভিন আর কখনো তোমার কাছে আসবে না। এই মেয়র সামান্য ব্যাপারেই যা বকা দেয়। আর এখন তো ম্যামকেই খুঁজে পেলাম না, উনি তো আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবেন। তার চেয়ে আমি ভালো নিজেই মরে যাই। শোভিন বুক ভরে একটা দীর্ঘ শ্বাস নিয়ে যেই না ব্রিজ থেকে লাফ দিবে, অমনি পকেটে থাকা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। আচমকা ফোনের কম্পনে শোভিন এমনভাবে চমকে উঠল যে সে সামান্য ভারসাম্য হারিয়ে সত্যি ব্রিজের নিচে পড়ে গেল। কিন্তু সে এমন এক ব্রিজে সুসাইড করতে এসেছিল যার নিচে পানি নেই, আছে শুধু হাঁটু সমান কাদা। শোভিন কাদায় মাখামাখি হয়ে অদ্ভুত এক অবস্থায় বসে রইল। তারপর ফোনটা হাতে নিয়ে জাঙ্কুকের নাম্বার দেখে শুকনো ঢোক গিলল। সে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, ফোনটাকে ধরবো? ধরলে মেয়রের গর্জনে কানের পর্দা ফাটবে, আর না ধরলে কাল সকালে আমার লাশটা এই কাদা থেকেও খুঁজে পাওয়া যাবে না। অবশেষে অনেক ভেবে কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ঠেকালো সে। গলা স্বর যতটা সম্ভব করুণ করে বলল, হ্যালো স্যার, আমি আসলে। শোভিন একটা লম্বা শ্বাস নিল। সে মনে মনে একটা বড় সড়ো স্ক্রিপ্ট সাজিয়ে রেখেছিল, কিভাবে সে ম্যামকে খুঁজতে গিয়ে ব্রিজের রেলিং থেকে পিছলে পড়ে এই মরণ ফাঁদে আটকে পড়েছে। সেই করুণ আরতি জানাবে, কিন্তু তাকে মুখ খোলার সুযোগই দিল না জাঙ্কুক। ওপাশ থেকে জাঙ্কুকের কণ্ঠস্বর ভেসে এলো, কিরে শয়তান, কোথায় তুই? আমি তো এদিকে বিয়ে শাদী করে তেকে নিয়ে ঘরেও চলে আসলাম, আর তুই এখনো কোন ডেরায় লুকিয়ে আসিস? তাড়াতাড়ি আয়। কথাটা শুনে শোভিন যেন আকাশ থেকে পড়ল। তার চোখের কোণে আনন্দের পানি চকচক করে উঠল। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল সে যে এখন কাদার সাগরে হাবুডুবু খাচ্ছে। তার মানে ম্যামকে পাওয়া গেছে, মেয়র সাহেবেরও বিয়ে হয়ে গেছে, তার চাকরি আর গর্দান দুটোই আপাতত নিরাপদ। শোভিন আনন্দে আত্মহারা হয়ে কাদার মধ্যেই এক হাত তুলে সেলুট দেওয়ার ভঙ্গি করে বলল, জি জি স্যার, আলহামদুলিল্লাহ, আমি তো আসছি স্যার, জাস্ট 5 মিনিট স্যার। জাঙ্কুক ফোনটা কেটে দিতেই শোভিন ভিতরে যেন 1000 ওয়াটের এনার্জি ফিরে গেল। সে খুশিতে চিৎকার দিয়ে উঠল, বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। উত্তেজনা সে কাদার মধ্যে এক বিশাল লাফ দিতে চাইল, কিন্তু পা শূন্যে ছুটতেই সে ভারসাম্য হারিয়ে ধপাস করে আবার সেই তপ্ত কাদার মাঝেই আছাড় খেলো। এবার তার নাক মুখও বাদ গেল না। শোভিন এবার কাদা মাখা শরীর নিয়ে কোনো মতে ব্রিজের নিচ থেকে পাড়ে ওঠার চেষ্টা করছে। তখন দূর থেকে তাকে দেখে কোন এক পথচারী চিৎকার করে উঠল, ওরে বাপ, ভূত, ভাগো। লোকটার আর্তনাদে শোভিনও ভয়ে ভূত বলে উল্টো দিকে দৌড় দিল। এইদিকে মেহমানদের অবান্তর সব প্রশ্ন, কাজিনদের হাজারো ঠাট্টা তামাশা, আর দরজায় দাঁড়িয়ে যেমনি সে অবাধ্য গেট মানির অত্যাচার সব পেরিয়ে অবশেষে জাঙ্কুক তার নিজের ঘরে পা রাখলো। জাঙ্কুক দরজাটা হালকা করে বন্ধ করে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তার হৃদস্পন্দন এখন ড্রাম বাজানোর মতো শব্দ করছে। সে ভেবেছিল ভিতরে ঢুকতে দেখবে তে বিছানার উপর বসে আছে ঘোমটা দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে বিছানাটা একদম শূন্য, শুধু গোলাপের পাপড়িগুলো পড়ে আছে। জাঙ্কুক ভুরু কুচকে পুরো রুমে চোখ বোলালো। আলমারির পাশ, বারান্দার পর্দা সবখানে দেখলো, কিন্তু কোথাও তে নেই। জাঙ্কুকের মেজাজটা এবার গরম হয়ে উঠলো। মনে মনে ভাবলো, ওই শয়তান কাজিনগুলো আমার থেকে টাকা নেওয়ার জন্য কি তবে মিথ্যে বললো? বউ ভিতরে বললো, কিন্তু বউ কোথায়? রাগে গজগজ করতে করতে জাঙ্কুক যেই না বাইরের দিকে পা বাড়াবে, ঠিক তখনই পেছন থেকে এক ঝংকার তোলা মিষ্টি কণ্ঠস্বর তার কানে এলো, কোথায় যাচ্ছেন? জাঙ্কুক তড়িৎ বেগে পেছনে ঘুরলো, আর ফিরতেই তার পৃথিবীটা এক লহমায় থমকে গেল। দরজার আড়ালে নয়, বরং বারান্দার দিক দিয়ে তে ধীরে পায়ে ভেতরে আসছে। তের পরনে এখন সে ভারী লেহেঙ্গা নেই, তার বদলে সে পরেছে গাঢ় খয়েরি রঙের একটা জর্জেট কামিজ, যার গলায় আর হাতটা জুড়ে শুকনো সোনালি সুতোর কাজ। খয়েরি রঙের সে গাঢ় আভা তের গায়ের রঙের সাথে মিশে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছে। তবে জাঙ্কুককে সবচেয়ে বেশি যা স্তম্ভিত করলো তা হলো তের অবাধ্য এক চুল। এই প্রথম তেকে জাঙ্কুক হেজাব ছাড়া দেখলো, তার চুলগুলো পিঠ ছাড়িয়ে ঢেউ খেলিয়ে নেমেছে। জাঙ্কুক যেন এক ঘোরের মধ্যে পড়ে গেল। শহরের প্রভাবশালী মেয়র আজ নিজের ঘরে যেন দিশেহারা এক পথিক। জাঙ্কুক কোনো কথা বলতে পারল না, তার গলা শুকিয়ে কাট। সে খুব ধীর পায়ে প্রতিটি কদম মেপে তের দিকে এগোতে লাগলো।
ঘরে জ্বালানো মৃদু হলুদ আলোর ছটা যখন তেয়ের মুখে পড়ছে, জাঙ্কুকের মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে না তো। তে একদম কাছে গিয়ে জাঙ্কুক থামলো। তার চোখের গভীরে তাকিয়ে জাঙ্কুক খুব মৃদু এক চিলতে হাসি দিল। সেই হাসিতে কেবল এক একা সমান মুগ্ধতা। তেও মাথা সামান্য নিচু করে লাজুক এক হাসি উপহার দিল। জাঙ্কুক আর এক মুহূর্তে সময় নষ্ট করলো না। ঘরের মাঝে সে এক ছটকায় তেকে পাজা গলে করে তুলে নিল। তাকে নিয়ে গেল বিছানার মাঝখানে বসিয়ে দিল। তারপর সে নিজেও তের মুখোমুখি হয়ে বসলো। পাঞ্জাবির পকেট থেকে বের করলো একটি ছোট্ট নীল মখমলের বক্স। তার ভেতর থেকে হিরের সেই সূক্ষ্ম আংটিটি বের করে পরম মমতায় তের অনামিকায় পরিয়ে দিল। আংটি পরানো শেষ হতেই জাঙ্কুক তের হাতে নিজের উষ্টের উষ্ণ পরশ ছোঁয়ালো। জাঙ্কুকের এই নিবিড় স্পর্শে তের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে লজ্জা আর আবেশে চোখ বুজে ফেললো। জাঙ্কুক মাথা তুলে তের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তার চোখে আজ এক অদ্ভুত মাদকতা। তে লজ্জায় রাঙা হয়ে সিচুয়েশন সামলাতে বিছানার ঠিক মাঝখানে গিয়ে জাঁকিয়ে বসলো। তারপর খুব স্বাভাবিক হওয়ার ভান করে ঘোষণা করলো, এবার আমি ঘুমাবো। জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো। সে অবাক হয়ে বলল, কি ঘুমাবে মানে? আজ আমাদের বিয়ে রাতে, আর তুমি এখন ঘুমানোর কথা বলছো? তে এবার বালিশটা টেনে নিয়ে আমতামতা করে বলল, হ্যাঁ তো, আজ যে পরিমাণ দৌড়দৌড়ি হয়েছে আমার শরীর আর চলছে না, ভীষণ ঘুম পাচ্ছে। জাঙ্কুক এবার ছোট বাচ্চাদের মতো লাফ দিয়ে তের একদম কাছে গিয়ে বসলো। মুখটা করুণ করে আবদারের সুরে বলল, না না, একদম না, আজ আমরা সারা রাত গল্প করবো। কত কথা জমা হয়েছে জানো? তে ততক্ষণে বিছানায় গা এলিয়ে দিয়েছে। সে চোখ বুঝে বিড়বিড় করে বলল, গল্প করার জন্য সারা জীবন তো পড়েই আছে মেয়র সাহেব, আজ অন্তত শান্তিতে ঘুমাতে দিন। গুড নাইট। তে এমন ভাব দেখে জাঙ্কুক আর কি করবে। সেও একটা দীর্ঘ শ্বাস ফেলে তে ঠিক পাশে আশ করে শুয়ে পড়লো। কিন্তু সে বিছানায় পিঠ ঠেকানো মাত্রই তে যেন স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে বসলো। তার চোখে মুখে তখন রাজ্যের আতঙ্ক। একই, আপনি এখানে শুচ্ছেন কেন? আমার খুব অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক হতভম্ব হয়ে নিজের দিকে একবার তাকিয়ে বলল, অস্বস্তি হচ্ছে কেন? কি করেছি আমি? তে কাঁদা কাঁদা ফেস নিয়ে বলল, এভাবে একটা ছেলের সাথে এক বিছানাতে শুতে আমার খুব লজ্জা লাগছে। জাঙ্কুক এবার নিজের কপাল নিজে হাত দিল। হাসবে কি কাঁদবে বুঝতে পারছে না। সে অবিশ্বাসে শুয়ে বলল, আরে আমি তো তোমার হাজবেন্ড, পরপুরুষ তো নয়। তে মুখ ফুলে বলল, তাতে কি, হাজবেন্ড হলেও তো আপনি শেষমেশ একজন ছেলেই। জাঙ্কুক এবার আর হাস চেপে রাখতে পারলো না। সে এক ঝটকায় তেকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে শুয়ে দিল। তের কানে ফিসফিস করে বলল, হ্যাঁ, তার হাজবেন্ড কি কখনো মেয়ে হয় নাকি? পৃথিবীর সব স্বামী ছেলে হয়। তে কি আজব কথাবার্তা তোমার। তে প্রথমে কিছুক্ষণ উসখুস করলো। জাঙ্কুকের শক্ত বাঁধন থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের বুকের নরম উষ্ণ তার গায়ের চেনা পারফিউমের ঘ্রাণে তে সব ক্লান্তি যেন জেগে বসলো। সারাদিনের সেই ধকল শেষে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরের আলতো সোনালি রোদ জানালার পর্দার ফাঁক গলে তে আর জাঙ্কুকের মুখে এসে পড়ছে। পুরো ঘরটা এক অদ্ভুত শান্তিতে আচ্ছন্ন। তে ভীষণ ঘুমকাতুরে মেয়ে। তার কাছে এই সকালের ঘুমটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। সে এখনো জাঙ্কুকের বুকে এক পাশে গুটিসুটি হয়ে গভীর ঘুমে মগ্ন। অন্যদিকে জাঙ্কুক অনেক আগেই জেগে উঠেছে। সে এক হাতে ভর দিয়ে শুয়ে অপলক দৃষ্টিতে তার ম্যাডামজিকে দেখছে। তে রেশমি চুলগুলো বালিশময় ছড়িয়ে আছে। চুলের রংটা ঠিক কালো নয়, রোদে লাল হয়। তা কখনো গাঢ় খয়েরি, আবার কখনো লালচে আবার ছড়াচ্ছে। জাঙ্কুক মুগ্ধ হয়ে তার আঙুল দিয়ে সেই অবাধ্য চুলগুলো নিয়ে খেলা করতে শুরু করলো। একসময় দুষ্টুমি চাপলো তার মাথায়। সে তে তুলতুলে গালে তর্জনী দিয়ে হালকা একটা গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, উঠে পড়ে বউ, অনেক বেলা হলো, এবার একটু চোখ মেলো। তে ঘুমের ঘড়ি বিরক্ত হয়ে মুখটা কুঁচকালো। জাঙ্কুকের হাতের উপর একটা আলতো থাপ্পড় বসিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, উফ আম্মু, ডিস্টার্ব করো না তো, আর মাত্র 5 মিনিট প্লিজ আম্মু। আম্মু? জাঙ্কুক শখ খেলো। তার চোখ জোড়া বিস্ময়ে চড়ক গাছ হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। গত রাতে সে ছিল ছেলে মানুষ, আর আজ সকালে কিনা প্রমোশন হয়ে সরাসরি আম্মুতে রূপান্তরিত হয়ে গেল। জাঙ্কুক এক ঝটকায় উঠে বসে আকাশ দেখার মতো করে 2 হাত উপরে তুলল। তারপর চরম নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, নাউজুবিল্লাহ, তে তুমি শেষ পর্যন্ত আমাকে আম্মু ডাকলে? ছি, কী সব আস্তাগফিরুল্লাহ লেভেলের কথাবার্তা বলছো তুমি ঘুমের ঘরে। জাঙ্কুকের এই গগন বিদায়ী চিৎকারে তের কাঁচা ঘুমটা এবার ভেঙে গেল। সে ধরপড় করে উঠে বসলো। এলোমেলো চুলে অগোছালোতে বড় বড় চোখ করে তাকিয়ে দেখলো তার সামনে শহরের প্রভাবশালী মেয়র হার্ট অ্যাটাক করার মতো মুখভঙ্গি করে বসে আছেন। আপনি এভাবে চিৎকার করছিলেন কেন? কানের পর্দা তো প্রায় ফেটেই যাচ্ছিল।
তের বিরক্তি মাখা প্রশ্ন শুনে জাঙ্কুক কপাল কুঁচকে ওর দিকে তাকালো। চোখে মুখে রাজ্যের বিস্ময় আর খানিকটা অভিমান খেলা করছে। সে বেশ দাপটের সাথেই বলল, তো চাচা বলো তো কি করবো? একবার ভেবে দেখো তো আমার অবস্থা। বিয়ের পরের দিন সকালে কিনা বউ আমাকে আম্মু বলে ডাকছে। এটা কি মানার মতো কোনো বিষয় হলো? লোকে শুনলে হাসবে তো বটেই, আমার মেয়রের মান সম্মান সব যাবে। জাঙ্কুকের বলার ভঙ্গি আর করুণ মুখের চাহনি দেখে তে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সে বুঝতে পারল ঘুমের ঘোরে সে হয়তো অবচেতন মনে জাঙ্কুককে নিজের মা ভেবে ডেকে ফেলেছে। জাঙ্কুক এমনভাবে মুখটা অসহায় করে রেখেছে যেন পৃথিবীর সবচেয়ে বড় অবিচারটি তার সাথেই হয়েছে। তে আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণ যে হাসিটা ঠোঁটের কোণে দলা পাকিয়েছিল তা এবার বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে এলো। খিলখিল করে হেসে উঠল সে। তে সাধারণত খুব মাপা হাসে, ঠোঁট টিপে মুচকে হাসাই তার স্বভাব। কিন্তু এই মুহূর্তে জাঙ্কুকের মুখভঙ্গি তাকে প্রায় আড়ষ্টতা ভরিয়ে দিল। এই প্রথম সে এত উচ্চস্বরে প্রাণ খুলে হাসলো। হাসির ধমকে তার মাথাটা একটু পিছনের দিকে হেলে পড়ল। আর তখনই তার উপরের পাটির ডান পাশে সে ভ্যাম্পায়ারের মতো একটা উঁচু দাঁত স্পষ্ট দৃশ্যমান হলো। জাঙ্কুকের ঝগড়া করার সব প্রস্তুতি নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। সে মন্ত্রমুগ্ধের মতো সে হাসির দিকে তাকিয়ে রইল। সকালের নরম আলো জানালার পর্দা ভেদ করে তের মুখে এসে পড়ছে। আর সেই আলোয় ওর হাসি মুখটা যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাস। জাঙ্কুক স্তব্ধ হয়ে ভাবল, মানুষ কি প্রতিদিন একই মানুষের প্রেমে নতুন করে পড়তে পারে? তের এই এক চিলতে অকৃত্রিম হাসির কাছে তার সব অভিযোগ মুহূর্তে তুচ্ছ হয়ে গেল। সে যেন নতুন করে আবারও তার সদ্য বিবাহিত স্ত্রীর প্রেমে নিমজ্জিত হলো। বউ ভাতের জমকালো আয়োজনের রেশ এখনো বাড়ির বাতাসে ভাসছে। সারাদিনের ব্যস্ততা, হাজারো মানুষের আনাগোনা আর আতিথেয়তার ধাক্কার সামনে জাঙ্কুক যখন সোফায় গা এলিয়ে দিল তখন ওর শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ ঘোষণা করছে। উৎসবের আলো ঝলমলে বাড়িটা এখন অনেকটা শান্ত। একে একে সব অতিথি বিদায় নিয়েছে। জাঙ্কুকদের ঠিক পাশের সোফাটায় ওরা মা বাবা আর তে বসেছে। তাদের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। জাঙ্কুক কপালে হাত দিয়ে টিপতে টিপতে বলল, উফ, মাথাটা প্রচণ্ড ধরেছে, এত কোলাহল আর নিতে পারছি না। কথাটা শেষ করে ও নিজের পকেটে হাত দিল, কিন্তু ফোনটা খুঁজে পেল না। আশেপাশে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে ভোরু কুচকে জিজ্ঞাসা করলো, জেমিন কোথায়? আমার ফোনটা ওর কাছেই রাখতে দিয়েছিলাম, দরকার কিছু কল আসার কথা ছিল। জাঙ্কুকের কথায় তেও চারপাশটা দেখে নিল। জেমিনকে কোথাও দেখা যাচ্ছে না। তে মেয়েদে হেসে বলল, হয়তো বাগানের দিকে গেছে একটু হাওয়া খেতে, আমি দেখে আসছি। জাঙ্কুক সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। না, তুমি বসো, তুমিও ক্লান্ত কম নাও, আমি দেখে আসছি। বলতে বলতে জাঙ্কুক ধীরে পায়ে বাগানের দিকে পা বাড়ালো। বাগানের এক কোণে একটা বেঞ্চে বসে আছে জেমিন। জেমিনের চোখে মুখে দুষ্টমি মাখা হাসি। সে হাত নেড়ে নেড়ে ফোনে বলছে, আরে হিরো, আপনি এমন খিটখিটি করছেন কেন? মেজাজটা একটু ঠান্ডা করুন না। সায়না বিরক্তিতে কপাল কুঁচকে বলে উঠল, তো কি করবো? এই সাত সকালে মানে এই মাঝ রাতে এখন কি নাচবো? তোমার জ্বালায় দুদণ্ড শান্তিতে কোথাও বসার জায়গা নেই। জেমিন কিন্তু দম্বার পাত্রী নয়। সে আগের মতোই দাঁত বের করে হেসে বলল, আরে হিরো, এটাকে বিরক্তি বলে না, এটাকে ভালোবাসা বলে। ভালোবাসা। সায়না দীর্ঘ শ্বাস ফেলে। ভালোবাসা নয়, বলো আতঙ্ক। আমার জীবনের জীবন্ত এক আতঙ্ক তুমি। আচ্ছা সত্যি বলুন তো, আপনি কি এখন ভীষণ ব্যস্ত? খুব কাজ আপনার? জেমিনের গলায় এমন যেন খানিকটা আবদার মেশানো। হ্যাঁ, প্রচুর কাজ। সায়না এবার কিছুটা নরম স্বরে জবাব দিল। জেমিন কৌতূহল সামলাতে না পেরে প্রশ্ন করলো, কি কাজ? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ এক ঝটকা তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। জেমিন চমকে পিছনে তাকাতে তার বুকটা ধক করে উঠল। সামনে স্বয়ং যেমন জাঙ্কুক দাঁড়িয়ে। জাঙ্কুকের চোখে যেন আগুনের ফুলকে ঝরছে। জাঙ্কুক ফোনটা হাতে নিতেই দেখলো স্ক্রিনে কল চলছে আর সেভ করা নামটা বড় বড় অক্ষরে জলজল করছে, মাই হিরো। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে সায়নের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। মুহূর্তে জাঙ্কুকের জ্বর শক্ত হয়ে এলো। সে কোনো কথা না বলে ফোনের লাল বাটনে চেপে কলটা কেটে দিল। ফোনের ওপাশে থাকা সায়নও হঠাৎ লাইন কেটে যাওয়ায় অবাক হয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক ফোনটা নামিয়ে জেমিনের দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করলো। তার কণ্ঠস্বর এখন থমথমে মেঘের মতো গম্ভীর। সে চাপার আগে ফেটে পড়ে বলল, হিরো? আমার দুশ্মনকে তোর হিরো লাগে জেমিন? জাঙ্কুকের সে ভয়ঙ্কর শান্ত কণ্ঠ শুনে জেমিনের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে জানে জাঙ্কুক যখন চিৎকার করে তখন সে রাগী, কিন্তু যখন সে শান্ত স্বরে কথা বলে তখন সে প্রচণ্ড বিপজ্জনক।